সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আমরা আসলে আজকে খুব স্পেশাল একটা জিনিস নিয়ে আসছি এবং স্পেশাল কেন বলছি, কারণ হচ্ছে গিয়ে তোমরা যারা মেডিকেল অ্যাসপিরিয়েন্ট আছো বা যাদের ইচ্ছা মেডিকেলে পড়ার, তোমরা জানো যে আমাদের যে ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজির 75 মার্কস আছে মোট 100 মার্কের মধ্যে, এখানের ম্যাক্সিমাম পোর্শনটাই কিন্তু আসে অনুশীলনী থেকে। বায়োলজির কথা ওভাবে ডমিনেটলি না আসলেও তোমরা জানো যে ফিজিক্স এবং কেমিস্ট্রিতে কিন্তু বরাবরই অনুশীলনীর প্রশ্ন সবসময় খুব 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 গুরুত্বপূর্ণ। সো আমরা এই সিরিজটাতে আমরা চেষ্টা করছি কিভাবে তোমাদের অনুশীলনীর সবগুলো গুরুত্বপূর্ণ জিনিস একটু ব্যাখ্যা সহ বা যেভাবে পড়লে তোমার হয়তো হলে কি হেল্প হবে, হোক সেটা মেডিকেলের অথবা এইচএসসির জন্য, আমরা সেই চেষ্টাটাই করবো। ওকে, সো আজকে হচ্ছে কি আমরা যে অধ্যায়টা নিয়ে পড়াশোনা করবো সেটা হচ্ছে চলতরিতের অনুশীলনী আমরা চেষ্টা করবো মোটামুটি সলভ করে ফেলার। ওকে, তো আসলে আমরা শুরু করি। তো এখানে দেখো যে আমি বেশ কিছু ম্যাথ আসলে আগে থেকে করে রাখছি। আমি যদি প্রত্যেকটা ম্যাথ হাতে করতে যাই সেখানে আমার ক্লাসের লেন্থ হয়ে যাবে অলমোস্ট 2 ঘন্টা বা তার চেয়ে বেশি। তো আমি জানি যে আমার মতো যারা আছে, আমি ইভেন ধর আমার মেডিকেলের কোনো একটা লেকচার দেখা লাগবে, আমার 2 ঘন্টা লেকচার দেখতে আসলে ভালো লাগে না। তো আমি চেষ্টা করেছি যে তোমাদের এখানে সলভ করা থাকবে, যতটুকু আমার বলা দরকার আমি বলে দিব, বাকিটা তোমরা ইনশাল্লাহ নিজেরা করে নিতে পারবে। তাহলে তোমাদেরও সময় বাঁচবে এবং দেখা যাবে যে জিনিসটা আমাদের আরো ভালো মতো শেখা হবে। ওকে, তো আসলে দেখো প্রথম প্রশ্নটাতে বলেছে যে এখানে আয়ের মান কত। আশা করি তোমরা দেখতে পাচ্ছ। সেখানে আসলে ওরকম কোনো ম্যাথ কিছুই করা লাগবে না। খেয়াল করো যে এখানে আমাদের 2 অ্যাম্পিয়ার আছে এবং এখানে আছে 0.2 অ্যাম্পিয়ার। সো এই দুইটাকে যদি আমরা যোগ করে দিই তাহলে আমরা এই বর্তনীর মোট কারেন্ট ফ্লো পাচ্ছি 2.2 অ্যাম্পিয়ার। ওকে, আচ্ছা এরপরে দেখো তাপের যান্ত্রিক সমতার একক কি। আমরা জানি যে দিয়ে আমাদের তাপের যান্ত্রিক সমতা এককটাকে প্রকাশ করা হয় এবং এটার একক হচ্ছে দেখো জুল পার ক্যালোরি। তাপের যান্ত্রিক সমতার একক হচ্ছে জুল পার ক্যালোরি। একক মাত্রা এগুলো সবসময় তোমরা জানো যে আমাদের ফিজিক্সের ক্ষেত্রে খুব 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 গুরুত্বপূর্ণ, কাজে এই জিনিসগুলো ভালো মতো পড়ার চেষ্টা করবে। আচ্ছা এরপরে দেখো যে এটা আমাদের জুল সাহেবেরই সূত্র, যে এত ওহম রোধ বিশিষ্ট পরিবাহীর মধ্য দিয়ে এত অ্যাম্পিয়ার বিদ্যুৎ সময় ধরে প্রবাহিত হলে তাপ কত হবে। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এখানে দেখো আমার এককটা চেয়েছে ক্যালোরিতে একক চেয়েছে, যার জন্য হচ্ছে গিয়ে আমরা নর্মাল সূত্রটা তো জানি যে পরিমাণ তাপ উৎপন্ন করবে সেটা হচ্ছে I স্কয়ার RT। তার মানে হচ্ছে গিয়ে যে প্রবাহ মাত্রার সাথে বর্গের সমানুপাতিক, রোধের সমানুপাতিক এবং সময়ের সমানুপাতিক। তোমরা জানো যে আমাদের মেডিকেল আসলে কোয়েশ্চেনগুলো যেভাবে আসে যে প্রথম সূত্র কি সম্পর্কিত, দ্বিতীয় সূত্র কি সম্পর্কিত বা তৃতীয় সূত্র কি সম্পর্কিত। হ্যাঁ, তো আমরা অবশ্যই জিনিসটা একটু সুন্দর করে মনে রাখবো। খেয়াল করো যে মনে করো I স্কয়ার RT, এটা কি তুমি এভাবে পড়বে 1 2 3। তার মানে প্রথমটা প্রবাহ মাত্রার সাথে, দ্বিতীয়টা রোধের সাথে এবং তৃতীয়টা হচ্ছে সময় বা প্রবাহ কাল। তাহলে একটু খেয়াল রাখবে যে প্রবাহ মাত্রা আর প্রবাহ কাল কিন্তু দুটো ডিফারেন্ট জিনিস, ঠিক আছে। আচ্ছা গেল, তাহলে দেখো এখান থেকে এই যে আমাদের জুল থেকে ক্যালোরিতে কনভার্ট করা লাগছে, এই জন্য এখানে 0.24। আমি যেভাবে মনে রাখবা দেখো ভাইয়া ক্যালোরি আর জুল খেয়াল করে দেখো সি প্রথমে আসে, এই জন্য সি বড়, যে প্রথমে আসে সে কি বড়, এই জন্য ক্যালোরিটা হচ্ছে জুলের থেকে বড়। হ্যাঁ, এই জন্য 1 ক্যালোরি মানে হচ্ছে 4.2 জুল, কিন্তু জুল থেকে ক্যালোরিতে নিতে বললে 0.24। আচ্ছা এবার দেখো 5 বিওটি ইউনিট মানে কত কিলোওয়াট আওয়ার। আমরা জানি বিওটি ইউনিট, যত ইউনিট হবে সেটাই হচ্ছে কিলোওয়াট আওয়ার। হ্যাঁ, তাহলে 5 কিলোওয়াট আওয়ার। আচ্ছা আসলে আমরা সামনের দিকে যাই। ওকে, দেখো এখানে সেম কোয়েশ্চেন যে 1 কিলোওয়াট আওয়ার মানে কত জুল। দেখো 36 × 10⁵। আমরা জানি যে অ্যাকচুয়ালি 3.6 × 10⁶। ওটাকে যদি আমরা একটু সুন্দর করে লিখতে চাই তাহলে 36 × 10⁵ এভাবে লিখতে পারি। ওকে, এরপরে দেখো একটা গ্রাফের প্রশ্ন আছে, যেখানে আমাদের আসলে জানতে চাচ্ছে কি যে H বনাম R এর গ্রাফটা কেমন হবে। সো আমরা নরমালি ইকুয়েশনে জানি যে H = I স্কয়ার RT। তাহলে আমরা দেখো H আর R এটা হচ্ছে কেমন, Y = যে mx, এই টাইপের যে ইকুয়েশন আছে মানে মূল বিন্দুগামী সরলরেখার মতো। এই জন্য দেখো আমাদের গ্রাফটা হয়েছে কেমন, মূল বিন্দুগামী। ওকে, আচ্ছা তারপরে আসো নিচের দিকে যাই। দেখো তড়িৎচালক শক্তির একক কোনটা। আমরা জানি তড়িৎচালক শক্তির একক হচ্ছে দেখো এখানে ভোল্ট। হ্যাঁ, ভোল্ট। সেখান থেকে আমরা বাকি জিনিসগুলো একটু করে ফেলি, যেমন দেখো জুল এটা হচ্ছে তাপ শক্তির একক, কুলম এটা হচ্ছে চার্জের একক, তড়িৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার। সবগুলো একক আমরা একটু ভালো মতো পড়ার চেষ্টা করব। আচ্ছা এরপরে দেখো যে কোষের তড়িৎচালক বল পরিমাপ করার যন্ত্রের নাম কি। চলতরিৎ অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঠ হচ্ছে আমাদের এই যন্ত্রগুলো ভালো মতো আমরা পড়তে পারছি কিনা, ঠিক আছে। সেখানে একটু খেয়াল করো যে আমাদের তড়িৎচালক বল পরিমাপের ক্ষেত্রে আমাদের কি কি মনে রাখতে হয়। যেমন দেখো তোমরা জানো যে আমাদের অ্যামিটার দিয়ে আমরা কারেন্টের মান জানতে পারি, তাই না। তারপর পোস্ট অফিস বক্স দিয়ে আমরা অজানা রোধ জানতে পারি। ওকে, তারপর দেখো গ্যালভানোমিটার দিয়ে আমরা কারেন্টের উপস্থিতি বুঝতে পারি, আর অ্যামিটার দিয়ে আমরা আসলে কারেন্টের মান জানতে পারি।
তাহলে জিনিসগুলো একটু খেয়াল রাখবা যে বিদ্যুৎ প্রবাহের কতটুকু মান বা কতটুকু অ্যাম্পিয়ার সেটা আমরা মাপতে পারবো হচ্ছে অ্যামিটার দিয়ে, এবং সেখানে আসলে কারেন্ট আছে কিনা বা কারেন্টের উপস্থিতি এটা আমরা জানতে পারবো গ্যালভানোমিটার দিয়ে। খেয়াল রাখবে। ওকে, ঠিক আছে, আসো সামনের দিকে যাই। দেখো এখানে একটা ম্যাথ আছে যে 1200 ওয়াটের একটা ইস্ত্রি 30 মিনিট সময় ধরে কাজ করলে তড়িৎ শক্তি কত হবে। তো আমরা এটা W=P এই সূত্রতে করতে পারি। সেখানে দেখো যেহেতু ক্ষমতার মান দেয়া আছে 1200 ওয়াট, হ্যাঁ, এবং আমরা হচ্ছে গিয়ে যে 30 মিনিট, তো মিনিটটাকে আমরা যদি আওয়ারে কনভার্ট করি 30 মিনিট মানে হচ্ছে হাফ আওয়ার, তাই না? এই জন্য 0.5 লিখে আমরা একবারে ওয়াট আওয়ার হিসাব করে দিছি। তারপর সেটাকে যদি তুমি 1000 দিয়ে ভাগ করে দাও তখন তুমি সেখানে কিলোওয়াট আওয়ার পেয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, আসো আমরা সামনের দিকে যাই। ওকে, এরপরে দেখো যে এখান থেকে আমাদের আর কি কি আছে। ওকে, এখানে দেখো যে ভোল্টেজ সমতুল্য কোনটা। তো আমরা জানি যে সূত্র যেটা ছিল W=VIT, সেটাকে থেকে যদি আমরা ভোল্টটাকে আলাদা করে লিখি তাহলে W/IT লিখতে পারি। এখানে দেখো ওয়াটের একক হচ্ছে জুল, তাই না? শক্তি, আই হচ্ছে অ্যাম্পিয়ার এবং টি হচ্ছে সেকেন্ড, তাহলে জুল পার অ্যাম্পিয়ার পার সেকেন্ড, এটা হচ্ছে আমাদের ভোল্টের সমতুল্য। ঠিক আছে, এরপরে দেখো আমাদের এখানে চার্জের মান দেয়া আছে, বিভব পার্থক্য দেয়া আছে। আমরা সূত্র জানি W=VQ, W=V/Q, হ্যাঁ। বিভব শক্তিকে আমরা যদি চার্জের মান দিয়ে গুণ করে দিই তাহলে দেখো এখানে আমার বিভবের মান দেয়া আছে 12 এবং চার্জের মান দেয়া আছে 8 মিলিকুলম। ওকে, 8 মিলিকুলম, তাহলে এই দুটো গুণ করলে আমরা এখান থেকে বিদ্যুৎ শক্তির মানটা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, আচ্ছা আসো সামনের দিকে যাই। দেখো এখানে আমার একটা তারের রোধের কথা বলা আছে, যেটা এরকম এত ভোল্টে তড়িৎচালক শক্তি, আবার অভ্যন্তরীণ রোধও বলা আছে। তো অভ্যন্তরীণ রোধ বলা থাকে, আমরা জানি যে সূত্র হচ্ছে গিয়ে আমাদের, ধরো আমরা এইভাবে লিখতে পারি যে তড়িৎচালক শক্তি এটা হচ্ছে IR প্লাস IR, তাই না? এবং এটা হচ্ছে আমাদের বিভব, আর এটা হচ্ছে অভ্যন্তরীণ শক্তির জন্য, একটা কোষের অভ্যন্তরীণ রোধ যেটার জন্য আর কি। তো এখান থেকে আমরা যদি I এর মানটা বের করতে চাই, সেখানে দেখো যে আমরা আসলে অভ্যন্তরীণ রোধ থেকে আমরা এখান থেকে আগে প্রথমে তড়িৎ প্রবাহের মানটা বের করে নিলাম, যে E/R+R। তাহলে এখানে হচ্ছে আমার তড়িৎচালক শক্তির মান দেয়া আছে 6 ভোল্ট। এখানে দেখো যে তারের রোধ দেয়া আছে 10 এবং অভ্যন্তরীণ রোধ দেয়া আছে 5। ওকে, তো এই দুটাকে ভাগ করে দিলে আমরা কারেন্ট মান পাচ্ছি হচ্ছে 6/15। সেখান থেকে আমরা V=IR করলে বিভবের মানটা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, আচ্ছা এখানে দেখো যে আমাদের শান্টের গুণাঙ্ক বা শান্ট ধ্রুবক যেটাকে বলে যে G+S/S, খুব 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 ইম্পর্টেন্ট। শান্ট ধ্রুবক অবশ্যই মনে রাখবা। শান্ট থেকে আর দুইটা কথা একটু বলে দিই, সবসময় মনে রাখবা। শান্ট হচ্ছে দুইটা কথা, দেখো স দিয়ে সবগুলো, স্বল্প মানের রোধ। শান্ট মানেই হচ্ছে স্বল্প মানের রোধ, এবং আরেকটা স দিয়ে মনে রাখবা, এটাকে অ্যাড করতে হবে কিভাবে, সমান্তরালে। সমান্তরালে, তাহলে দুইটা কথা অবশ্যই অবশ্যই মনে রাখবা। শান্ট হচ্ছে একটা স্বল্প মানের রোধ এবং সেটাকে আমরা লাগাবো কিভাবে, বর্তনীতে সমান্তরালে। সমান্তরালে, ঠিক আছে? তাহলে শান্ট স্বল্প মানের রোধ সমান্তরালে, স্বল্প মানের রোধ সমান্তরালে। আচ্ছা এখানে দেখো সুন্দর একটা বর্তনী আঁকা আছে, তুমি বাসায় বসে এমনিতেও চেষ্টা করলে পারবা। দেখো প্রথমে হচ্ছে কি, এই যে আমাদের তিনটা রোধ পরস্পর প্যারালালি আছে বা সমান্তরালে। তো আমরা জানি যে আমরা যদি এই যে এটাকে সমান্তরালে থাকে তাহলে আমরা এই যে R/N এভাবে করতে পারি, যে N সংখ্যক রোধ যদি সমান্তরালে থাকে, যাদের রোধের মান দেয়া আছে, তাহলে হচ্ছে আমরা এইভাবে করতে পারি R/N। ঠিক আছে, এটা একটা শর্টকাট আর কি। আচ্ছা, তো এরপরে এটার সাথে এটাকে আমরা আবার শ্রেণীতে করে দিলাম, দিলে আমাদের অ্যান্সার আসছে হচ্ছে 4R/3। দেন এখান থেকে তুমি হচ্ছে আয়ের মানটা বের করতে পারবা। আর এখানে একটু খেয়াল করে তুমি যদি আবার ভোল্টেজের মানটা বের করো তাহলে এখান থেকে দেখবা যে কার বিভব বেশি কার বিভব কম। এখন শুনো ভাই, আমার এই প্লেলিস্টের মূল উদ্দেশ্য হচ্ছে যারা মেডিকেল অ্যাসপিরেন্ট আছো তাদের জন্য। তো আমি সবগুলো ম্যাথ যেভাবে করে রাখছি আশা করি দেখলে এমনিতেই বুঝতে পারবা, যতটুকু থিওরি লাগে আমি বলে দিচ্ছি, বাট কিছু ম্যাথ নিজেরা ইনশাল্লাহ একটু সলভ করার চেষ্টা করবো আর কি। হ্যাঁ, ওকে ঠিক আছে, আসো সামনের দিকে যাই। ওকে, আচ্ছা এখানে দেখো এই যে আমাদের আবারও এই যে কোষ দুইটা দেওয়া আছে, A আর B এর মধ্যে তুল্যরোধ, একই তুল্যরোধ বিদ্যমান, কোন দুইটা সমবায় A আর B এর মধ্যে। তো আমাদের এই যে বের করে দেখতে হবে। হ্যাঁ, তো বের করে দেখলে আমরা ধরো এখানে পাচ্ছি এই যে 2 ওহম, এবং দেখো এখানেও কিন্তু আমাদের ওই যে 2 ওহম আসে। ঠিক আছে, এই আচ্ছা চিত্র রিলেটেড কোনো ম্যাথ কিন্তু মেডিকেল পরীক্ষায় কখনো আসে না, চিত্র রিলেটেড কিছু কিন্তু মেডিকেল পরীক্ষায় আসে না, এগুলো তোমরা বোর্ডের জন্য জাস্ট একবার করে রাখবা। দেখো এই যে শান্টের কথা আমরা একটু আগে বলে আসলাম, যে এটা হচ্ছে গিয়ে সমান্তরালে স্বল্প মানের রোধ, সমান্তরালে স্বল্প মানের রোধ। হ্যাঁ, এবং শান্ট সরাসরি ব্যবহার করা হচ্ছে অ্যামিটারে আর গ্যালভানোমিটারে, অ্যামিটারে এবং গ্যালভানোমিটারে। ওকে, আসো সামনের দিকে যাই। দেখো রোধ মাপার যন্ত্র, মিটার ব্রিজ এবং পোস্ট অফিস বক্স, দুইটা জিনিস একটু মনে রাখবা। সেটা হচ্ছে যে পোস্ট অফিস বক্স দিয়ে আমরা অজানা রোধ মাপতে পারি। অজানা রোধ ভাইয়া, পোস্ট অফিসে তোমাকে যে কেউ চিঠি পাঠাতে পারে, জানা হোক অজানা হোক, যে কোনো মানুষই কিন্তু তোমাকে চিঠি পাঠাতে পারে। এই জন্য পোস্ট অফিস বক্স হচ্ছে অজানা রোধ, অজানা রোধ। আর মিটার ব্রিজটা হচ্ছে আপেক্ষিক রোধ, আপেক্ষিক রোধ। হ্যাঁ, তাহলে এই দুইটা জিনিস অবশ্যই অবশ্যই একটু খেয়াল রাখবে।
ওকে, ঠিক আছে, আসো। আচ্ছা, এইটা খুব 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 ইম্পর্টেন্ট ভাইয়া। এখানে দেখো যে দুটা কোষের শ্রেণী সমবায়ের ক্ষেত্রে প্রবাহ মাত্রা সূত্র, এটা আমাদের দু রকমের সূত্র আছে, একটা হচ্ছে শ্রেণীর জন্য, একটা হচ্ছে সমান্তরালের জন্য, ঠিক আছে। তো শ্রেণীর ক্ষেত্রে দেখবে যে আমাদের সূত্রটা হচ্ছে এরকম যে এন ই, মানে যদি এন সংখ্যক বিদ্যুৎ কোষ শ্রেণীতে যুক্ত থাকে তখন আমরা এই সূত্রটা দিব, এন ই ডিভাইডেড বাই দেখো আর প্লাস এন আর। সেখানে খেয়াল করো যেহেতু শ্রেণী সমবায়ের ক্ষেত্রে দেখো উপরে এটা গুণ হবেই, এবং দেখো শ্রেণী তো ছোট, সমান্তরাল লেখাটা বড়, শ্রেণী হচ্ছে ছোট, আমি এভাবে মনে রাখতাম। এখন দেখো তাহলে এই যে ছোট হাতের আর এর সাথে এন গুণ হবে, আর সমান্তরালের ক্ষেত্রে দেখো এন ই ডিভাইডেড বাই বড় হাতের আর এর সাথে তুমি এন গুণ দিবা এবং তারপরে ছোট হাতের আর, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে সমান্তরালের ক্ষেত্রে এবং এটা হচ্ছে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে। বোঝা যাবে, পারা যাবে? আচ্ছা ঠিক আছে, আসো সামনের দিকে যাই। ওকে, ঠিক আছে, আসো আসো আসো, আমরা দেখি সামনের দিকে যাই। ওকে, সেখানে হচ্ছে আমাদের ওই সেম ভাবে বর্তনী দেয়া আছে, এগুলো নিজের একটু ক্যালকুলেশন করেন স্যার, এখান থেকে আমরা ওইভাবে কিছু বলার নাই, ম্যাথ করে দেয়া আছে, ঠিক আছে। আসো, ওকে, এখানে দেখো রোধের উষ্ণতা সহগ ঋণাত্মক কাদের, মনে রাখবা অর্ধ পরিবাহী যারা পদার্থ আছে, অর্ধ পরিবাহীর ক্ষেত্রে রোধের উষ্ণতা সহগ হচ্ছে ঋণাত্মক, এবং যারা পরিবাহী তামা পরিবাহী পদার্থের ক্ষেত্রে রোধের উষ্ণতা সহগ হচ্ছে ধনাত্মক। কারণ কি, আমরা জানি পরিবাহী পদার্থের ক্ষেত্রে আমরা যদি তাপমাত্রা বাড়াই তাহলে রোধ বৃদ্ধি পায়, পরিবাহিতা হ্রাস পায়, কিন্তু অর্ধ পরিবাহীর ক্ষেত্রে আমরা যদি তাপমাত্রা বাড়াই তাহলে রোধ হ্রাস পায় এবং পরিবাহিতা বৃদ্ধি পায়, ঠিক আছে। এই জন্য অর্ধ পরিবাহীর ক্ষেত্রে রোধের উষ্ণতা সহগ হচ্ছে ঋণাত্মক, এই যে ঋণাত্মক, ঠিক আছে। এই যে সিলিকন হচ্ছে আমাদের অর্ধ পরিবাহী। ওকে, এখানে দেখো এই যে আমাদের ভোল্ট দেওয়া ছিল, ক্ষমতা দেওয়া ছিল, এই সূত্রটা খুব 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 ইম্পর্টেন্ট, পি ইকুয়াল ভিআই। এখানে আমরা চাইলে এই মানটা বের করতে পারি, এটা কিন্তু মেডিকেল আসার মতো একটা ম্যাথ। ওকে, আচ্ছা, এরপরে দেখো নিচে আবার এই যে আমাদের বড় বড় বর্তনী দেওয়া আছে, এখানে আমি সলভ করে দিয়েছি, সবাই একটু কাইন্ডলি দেখে নিও প্লিজ, হ্যাঁ। আচ্ছা, এরপরে দেখো যে এখান থেকে আমাদের এখানে দেখো এই যে সেম ম্যাথ বাই ভি ইকুয়াল আই আর, এখানে জাস্ট মান বসাই দিলেই তোমার হচ্ছে গিয়ে ম্যাথ হয়ে যাচ্ছে, অসুবিধা নেই। ওকে, এখানে দেখো একটা পরিবাহীতে নির্দিষ্ট সময় ধরে তড়িৎ প্রবাহিত হলে তাপের পরিমাণ, দেখো প্রবাহিত তড়িতের সাথে কি সম্পর্ক, যে আমি শুরুতেই বললাম এইচ সমানুপাতিক আই স্কোয়ার, তার মানে প্রবাহ মাত্রার বর্গের সমানুপাতিক, প্রবাহ মাত্রার বর্গের সমানুপাতিক, হ্যাঁ, এই যে বর্গের সমানুপাতিক। আচ্ছা, এমসিকিউটাতে দেখো যে চিত্র, এটা আসবে না মেডিকেলে কখনো, আবারও বলছি চিত্র রিলেটেড কিছু কিন্তু মেডিকেলে আসে না। দেখো রিয়েস্টেটের প্রতীক কোনটা, সো আমরা এখান থেকে বাকি প্রতীকগুলো একটু দেখে নিই। এটা দিয়ে রোধ প্রকাশ করে, এটা দিয়ে ফিউজ প্রকাশ করে, এবং এটা দিয়ে আবেশক প্রকাশ করে। ফিউজ নিয়ে যেহেতু কথা বলেই ফেললাম, ফিউজ নিয়ে দুইটা কথা অবশ্যই অবশ্যই একটু মনে রাখবা, সেটা হচ্ছে ভাইয়া ফিউজ দুইটা জিনিসের সংকর ধাতু হিসেবে তৈরি করা হয়। ফিউজে কেন আমরা নর্মাল ধাতু ব্যবহার করি না, কারণ তাহলে গলনাঙ্কের মানটা বেড়ে যেত অনেক, আমরা চাই গলনাঙ্কের মানটা একটু কমায় রাখতে, 300 ডিগ্রির কম। কতর কম? 300 ডিগ্রির কম। ফিউজের গলনাঙ্ক 300 ডিগ্রির কম, ঠিক আছে। এবং এখানে দুইটা জিনিস ব্যবহার করা হয়, দেখো সিটি, মনে রাখবা সিটি, ঠিক আছে, সীসা এবং টিন। সীসা ব্যবহার করা হয় 3 অনুপাত, টিন ব্যবহার করা হয় 1 অনুপাত। সীসা ব্যবহার করা হয় 3 অনুপাত, টিন ব্যবহার করা হয় 1 অনুপাত। ফিউজের গলনাঙ্ক কতর কম? 300 ডিগ্রি সেলসিয়াসের কম, ঠিক আছে। আসো আমরা তাহলে সামনের দিকে যাই। আচ্ছা, ওকে, এখানে খেয়াল করো যে আমাদের আবারও একটা সেম বর্তনী দেওয়া আছে, এখান থেকে তুমি আগে এই যে ওদের তড়িৎচালক বিভবের মানটা বের করে নিলা, এরপর ওই সেম ভাবে আগের মতো করলে হয়ে যাবে। ওকে, দেখো এখানে বলতেছে যে বিপরীত ভাবে যদি যুক্ত করি তখন কি হবে। বিপরীত ভাবে যোগ করা মানে কি, যে দেখো এখানে হচ্ছে গিয়ে ধরো তোমার এই যে পজিটিভ, এপাশে দেখো পজিটিভ আছে না, তুমি যদি এটাকে জাস্ট উল্টায় দাও তাহলে কি হবে, নেগেটিভ সাইডটা এপাশে আসবে, তো তখন 8 - 6 করলে আমাদের আসবে হচ্ছে গিয়ে 2 ভোল্ট, ঠিক আছে। আচ্ছা, আমরা সামনের দিকে যাই। ওকে, এরপরে দেখো যে আপেক্ষিক রোধ কিসের কিসের উপর নির্ভর করে ভাইয়া, খুব 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 ইম্পর্টেন্ট, যে আপেক্ষিক রোধ নির্ভর করে দুইটা জিনিসের উপর, উপাদান এবং তাপমাত্রা। কি কি বললাম? উপাদান এবং তাপমাত্রা। তাহলে আপেক্ষিক রোধ নির্ভর করে দুইটা জিনিসের উপর, উপাদান এবং তাপমাত্রা। আর রোধ নির্ভর করে আবার 4টা জিনিসের উপর, সেটা আমরা দেখবো। দেখো যে আমাদের রোধ নির্ভর করে, সরি ভাইয়া, দেখো আমাদের রোধ নির্ভর করে মনে রাখবা লেট, 4টা জিনিসের উপর লেট। দেখো এলে হচ্ছে লেন্থ, দৈর্ঘ্য, এতে হচ্ছে এরিয়া বা ক্ষেত্রফল, টিতে হচ্ছে টেম্পারেচার বা তাপমাত্রা, ইতে হচ্ছে এলিমেন্ট বা উপাদান, ঠিক আছে। তাহলে 4টা জিনিসের উপর রোধ নির্ভর করে। আর আপেক্ষিক রোধ নির্ভর করে দুইটা জিনিসের উপর, তাপমাত্রা এবং উপাদান, তাপমাত্রা এবং উপাদান, মনে থাকবে, ঠিক আছে। আসো আমরা সামনের দিকে যাই। এখানে দেখো এই যে আবার ম্যাথ দেওয়া আছে, এটা তুমি চাইলে করতে পারবা, সহজেই করে দেওয়া আছে। ওকে, আসো সামনের দিকে যাই। ওকে, আচ্ছা, দেখো 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 এটা সবসময় 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 মনে রাখবা যে কোষের দুই প্রান্তের বিভব পার্থক্য অবশ্যই তড়িৎচালক শক্তির চেয়ে কম হবে। মানে নর্মালি সকল ক্ষেত্রেই ই এর মান বা তড়িৎচালক শক্তির মান বিভবের চেয়ে বেশি, কারণ আমরা সূত্রই তো শিখছি না ভাইয়া, যে ই ইকুয়াল হচ্ছে আইআর প্লাস ছোট হাতের হচ্ছে গিয়ে আইআর, তাই না, মানে অভ্যন্তরীণ রোধের জন্য যেটা, এটাই তো আমাদের বিভব। তাহলে বিভবের সাথে কিছু একটা যোগ করলে সেটা তড়িৎচালক শক্তির সমান হয়, তাহলে অবশ্যই তড়িৎচালক শক্তির মান বিভবের চেয়ে বড়। ওকে,
ঠিক আছে, এখান থেকে দেখো তাহলে এটা তড়িৎচালক শক্তির চেয়ে কম হবে। কিন্তু একটা জিনিস একটু মনে রাখবা, যে যখন কোষটার কোনো মান নেই, মানে তার মধ্যে দিয়ে কোনো তড়িৎ প্রবাহ হচ্ছে না, সেই সময়টাতে কিন্তু ইআরভি সমান, সেই সময়টাতে ইআরভি সমান, তার মানে তড়িৎচালক শক্তি এবং বিভব শুধুমাত্র সেই মুহূর্তেই সমান হবে। ক্লিয়ার? আচ্ছা আসো, এখানে দেখো নষ্ট ভোল্ট আইআর, আইআর এর মানকে আমরা দেখো এই পোর্শনটা, তাহলে এটাকে যদি আমরা বাদ দিয়ে লিখতে চাই তাহলে আমরা ই মাইনাস ভি লিখতে পারি, ই মাইনাস ভি লিখতে পারি। ঠিক আছে স্যার, এটা হচ্ছে আমাদের নষ্ট ভোল্ট। এবার দেখো যে মিটার ব্রিজ কোন ভিত্তিতে কাজ করে, হুইটস্টোন ব্রিজ নীতি, হুইটস্টোন ব্রিজ নীতি খুব ইম্পর্টেন্ট। মিটার ব্রিজ কোন নীতিতে কাজ করে, হুইটস্টোন ব্রিজ নীতি। মিটার ব্রিজ দিয়ে আমরা কি মাপতে পারি, আপেক্ষিক রোধ। মিটার ব্রিজ দিয়ে আমরা কি মাপতে পারি, আপেক্ষিক রোধ। অজানা রোধ জানার জন্য কোন যন্ত্র, পোস্ট অফিস বক্স, অজানা রোধ জানার জন্য পোস্ট অফিস বক্স। ঠিক আছে আসো, এখানে দেখো সেম ভাবে যে ভি ইকুয়াল আইআর, হ্যাঁ তাহলে ভি আর আই, ওয়াই ইকুয়াল এম এক্স, তাই না, যে মূল বিন্দুকে আমি সরল রেখা আর কি। ঠিক আছে আসো সামনের দিকে যাই। ওকে ভাইয়া, দেখো এটা খুব ইন্টারেস্টিং প্রবলেম, হ্যাঁ মানে আমার ইচ্ছা করতেছে সলভ করে দেওয়ার, যে 3 ওহম রোধের একটা তারকে একটা ত্রিভুজের আকারে বাঁকানো হলো। তো খেয়াল করে দেখো যে এখানে এক, এখানে এক, এখানে এক। একটু চিন্তা করে দেখো যে উপরের দুইজন কিন্তু শ্রেণীতে আছে, ঠিক? তাহলে উপরের দুইটাকে তুমি যোগ করে আগে 2 বানাইলা, যারা দুইজন সিরিজে ছিল, এবং তারা দুইজন যখন একসাথে হয়ে গেল তখন কিন্তু এরা দুইজন আবার প্যারালালি সমান্তরালে আছে। তো তুমি এদের দুইটার মান বের করলে তখন দেখবা যে মান চলে আসছে। ওকে, আর সমান্তরালের ক্ষেত্রে মনে করো হচ্ছে গিয়ে তোমার যদি এরকম দুইটা রোধ দেয়া থাকে তাহলে উপরে গুণ করবা, নিচে যোগ করবা, করলে দেখবা যে মান বসে গেছে। মানে তোমার ওই 1/1/1 ওরকম ক্যালকুলেশন না করে উপরে জাস্ট গুণ করে দিয়ে নিচে যোগ করে দিবা, দেখবা যে অ্যান্সার চলে আসছে। আচ্ছা ঠিক আছে আসো, এরপরের ম্যাথটা দেখো, ওই যে সেম ভাবে তোমার এখানে দেখো যে এখানে দুইটা কোষকে সমান্তরালে রাখা হয়েছে। একটু আগে আমরা পড়লাম না কোষের সমবায়, যে আমি বলেছিলাম যে যদি শ্রেণীতে থাকে তাহলে ছোট হাতের আর এর সাথে এন গুণ হবে, আর যদি সমান্তরালে থাকে, সমান্তরাল শব্দটা যেহেতু বড় তাই বড় হাতের আর এর সাথে এন গুণ হবে। ওকে, তাহলে এখানে আমাদের সূত্র হচ্ছে এটা, বড় হাতের আর এর সাথে গুণ করে দিলে তোমার এখানে তাহলে চলে আসবে। ওকে আচ্ছা আসো আমরা সামনের দিকে যাই। দেখো একটা তারের রোধ দেওয়া আছে 2 ওহম, উপাদান ঠিক রেখে দৈর্ঘ্য দ্বিগুণ করলে যে রোধ পাওয়া যাবে। ওকে, তাহলে দৈর্ঘ্য দ্বিগুণ করছি, তো নরমাল জিনিস ভাইয়া, যে দৈর্ঘ্য দ্বিগুণ করলে আমরা জানি আর ইকুয়ালস হচ্ছে রো এল বাই এ, তাহলে এটা যদি 2 টাইমস করো তাহলে 2 × 2 হয়ে গেল কত, 4 ওহম। কিন্তু যদি বলো তো টেনে বা আয়তন ঠিক রেখে, তখন কিন্তু আমরা আবার আগের ক্যালকুলেশন মানতাম না, তখন আমরা এই যে n স্কয়ার r এটা দিয়ে হিসাব করতাম। সামনে দেখবো আমরা। হ্যাঁ আচ্ছা দেখো কির্শফের সূত্র, এই যে আমাদের দুইটা সূত্র আছে মেডিকেলের জন্য, আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে যে সূত্রগুলোর নাম। দেখো প্রথম সূত্রকে বলা হয় লুপের সূত্র, লুপের সূত্র বলে, এবং এটাকে বলে হচ্ছে প্রবাহের সূত্র। ঠিক আছে, তাহলে আমাদের অপর নামগুলো লাগবে, আমরা অপর নামগুলো একটু মনে রাখবো। আবার দেখো এই যে সেম কোয়েশ্চেন শ্রেণী সমবায়, তো শ্রেণীর ক্ষেত্রে আমি কি বলেছি, ই এর সাথে এন কিন্তু দুইটার ক্ষেত্রেই হবে। শ্রেণীর ক্ষেত্রে ছোট হাতের আর এর সাথে এন গুণ হবে, সমান্তরালের ক্ষেত্রে এই যে বড় হাতের আর এর সাথে এন গুণ হবে। ঠিক আছে, আসেন আমরা সামনের দিকে যাই। ওকে 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 আচ্ছা, এই যে দেখো গ্যালভানোমিটারের প্রবাহ কখন শূন্য হবে। চিন্তা করে দেখো, মনে করো এটা হচ্ছে আমার গ্যালভানোমিটার এবং তার সাথে এই যে সমান্তরালে এখানে শান্ট আছে। হ্যাঁ, তো চিন্তা করে দেখো যে যদি এই শান্টের রোধ হয় 0 ওহম, তাহলে কি কোনো কারেন্ট এই গ্যালভানোমিটারের ভেতর দিয়ে যাবে বলো তো? কোনো কারেন্ট কিন্তু এই গ্যালভানোমিটারের ভেতর দিয়ে যাবে না, কারণ কে আসলে দিন শেষে কাজ করতে চায় না, বিদ্যুৎ সেভ, বুঝছো? ও কি চায় দেখো, যেখানে 0 ওহম রোধ ও তার মধ্যে যে ধাম করে দৌড় দিয়ে চলে যাবে, সেই জন্য কিন্তু গ্যালভানোমিটারের ভেতর দিয়েও যাবে না। ঠিক আছে, এই জন্যই মনে রাখবা যে গ্যালভানোমিটারের প্রভাব কখন শূন্য হবে, যদি শান্টের রোধ হয় 0। আর যদি শান্টের রোধ অসীম হতো তখন কিন্তু পুরা কারেন্টটাই গ্যালভানোমিটারের ভেতর দিয়ে যাবে, তখন কিন্তু শান্ট দিয়ে আর যাবে না। ঠিক আছে, তাহলে এই দুটো জিনিস একটু খেয়াল রাখবো অবশ্যই। আচ্ছা এবার দেখো এই যে হুইটস্টোন ব্রিজের ম্যাথ আছে, এটা করে দেওয়া আছে নরমাল ম্যাথ, P/Q = R/S, 4টা অনুপাত সমান করলে হয়ে গেল। বারবার একই কথা বলছি ভাইয়া, পোস্ট অফিস বক্স কি কাজে লাগে? এটা লাগে অজানা রোধ নির্ণয় করতে, অজানা রোধ নির্ণয় করতে। পোস্ট অফিসে অজানা মানুষের চিঠি আসে, অজানা রোধ। এবং দেখো তড়িৎ চালক বল, এটা যে কতবার মেডিকেল পরীক্ষা আসছে, যে তড়িৎ চালক বল জানার জন্য আমরা কোন যন্ত্র ব্যবহার করি? পোটেনশিওমিটার। কোন যন্ত্র? পোটেনশিওমিটার। হ্যাঁ, পোটেনশিওমিটার। ওকে, এখানে দেখো যে হুইটস্টোন ব্রিজের নিষ্পন্দ অবস্থা কখন পরিবর্তন হবে, ওই যে P/Q = R/S, এই পজিশন গুলা চেঞ্জ করা যদি হয়, এই রোধগুলার অবস্থান যদি পরিবর্তন হয়, যদি রোধগুলা পরিবর্তন করা হয়, তখনই আমাদের এই নিষ্পন্দ অবস্থা পরিবর্তিত হবে। ঠিক আছে, আচ্ছা আসো এরপরে দেখো এখানে যে চিত্রর ম্যাথ আছে, এটা আমি করি নাই, বড় ম্যাথ আর কি, এটা তোমার ওই যে লুপ দিয়ে করতে হবে। আচ্ছা এখানে একটু খেয়াল করো, এই যে সেম ভাবে দেখো থিটা আর আই স্কয়ারের মধ্যে সম্পর্ক, তো এটা তো ওই যে সেম ভাবে মূল বিন্দুকে আমি সরলরেখা। ঠিক আছে, বাট মূল বিন্দুর চেয়ে একটু উপরে, কিছু পোর্শনটা বাদ দিয়ে তারপর আর কি এই সোজা গেছে। আচ্ছা এরপরে আসো দেখো এই বর্তনীটাও খুব ইন্টারেস্টিং, একটু বলে দিই। হ্যাঁ,
বর্তনী দেখলে আসলে সলভ করতে ইচ্ছা করে, কিন্তু কি করবো বলো, আমাদের হাত বাঁধা। আচ্ছা সেখানে খেয়াল করো, এই যে আমরা প্রথমে যদি এই দুইটা বর্তনী নিয়ে কাজ করি, ওকে দেখো প্রথমে যদি আমরা এই দুইটা বর্তনী নিয়ে কাজ করি, এই যে এদের দুইজন, সেটা দুইজন শ্রেণীতে আছে, তাহলে প্রথমে আমরা এদেরটা বের করে নিলাম 2 ওহম, ঠিক আছে। আচ্ছা এরপরে আসো চিন্তা করে দেখো, যেখান থেকে আমরা যদি আবার এই উপরেরটা নিয়ে চিন্তা করি, এই যে দেখো এরা 3 জন, ঠিক আছে, এদের জন্য আবার দেখো এরা প্যারালালি আছে, ওইভাবে হিসাব করে নিলাম। এরপর দেখো যে আমাদের যখন এরা 2 জন হয়ে গেছে 2 এবং তার সাথে এই 2, এরা কিন্তু আবার প্যারালালে, এই 2 জন মানে এই একজন এবং এই 2 জন, তখন আবার আমরা প্যারালালি এদের হিসাব করলাম, কত আসছে 1 ওহম। যে এই যে আমাদের এখানে দুইটা রোধ আছে, দেখো প্রথম দুইটা এটাকে যদি আমরা সিরিজ হিসাব করি তাহলে 1 + 1 করলে ধরো আমাদের এই যে 2 ওহম আসলো। এরপর খেয়াল করো এদের দুইজনের সাথে এটা আবার আছে কিসে, প্যারালালি, এদের দুইজনকে আমরা হিসাব করলাম, ঠিক আছে। তারপর আবার চিন্তা করো যে দেখো 1 আর 1, হ্যাঁ এদের দুইজনকে আমরা আবার নরমালি সিরিজে যোগ করে দিলাম, বুঝছো। দেওয়ার পর আবার দেখো এরা 3 জন, তখন আবার হয়ে গেল প্যারালালে, তারপর হিসাব করে দিলাম। তুমি নরমালি আর কি এটা একটু বাসায় বসে চিন্তা করো, আশা করি পারবা, অসুবিধা হবে না। আচ্ছা এরপরে দেখো যে আমাদের লাগবে এই প্রশ্নগুলো, বুঝছো, যে প্রবাহ মাত্রা 3 গুণ করা হলে তাপের পরিমাণ কত গুণ হবে, 9 গুণ, ঠিক আছে, 9 গুণ। আর আমরা সামনের দিকে যাই, দেখো এই যে চিত্র রিলেটেড কিছুই কিন্তু পরীক্ষায় আসবে না, বারবার বলছি। এখানে খেয়াল করো যে আমি যেটা বলছিলাম যে ই এর মান নরমালি ভি এর চেয়ে আসলে বেশি হয়, কিন্তু যদি বর্তনীতে কারেন্ট ফ্লো না থাকে তখন ইআরভি সমান, তখন ইআরভি হচ্ছে সমান। আচ্ছা এই ম্যাথটা তো বহুবার হাজার বার পরীক্ষা আসছে। 220 ভোল্টের একটা হিটার 110 ভোল্টে চালালে উৎপাদিত তাপ কত হবে। সেখানে একটু খেয়াল করো যে আমরা যদি সূত্রকে একটু ভাঙাচোরার চেষ্টা করি, দেখো এই সমানুপাতিক আমরা জানি যে I² RT, ঠিক আছে। এটাকে আমরা যদি এখান থেকে ভি এর সম্পর্কে নিয়ে আসি তাহলে আমাদের সূত্রটা আসে এরকম, H = V² / R × T। তাহলে দেখো H বা উৎপন্ন তাপের সাথে বিভবের সম্পর্ক হচ্ছে বর্গের সমানুপাতিক, বর্গের সমানুপাতিক। তাহলে চিন্তা করে দেখো আমরা 220 ভোল্ট ছিল, সেখান থেকে অর্ধেক করে ফেলছি, তার মানে 1/2 করছি। তাহলে 1/2 এর স্কয়ার করলে কত আসে, 1/4, ঠিক 1/4। তাহলে দেখো 220 ভোল্টের হিটার 110 ভোল্টে যদি চালানো হয় তাহলে উৎপন্ন তাপ হবে 1/4 গুণ। ওকে, আর আমরা সামনের দিকে যাই। এখানে দেখো যে সমান রোধ বিশিষ্ট তামার তার, এটা অনেক বড় অঙ্ক, এখানে সুন্দর করে দেয়া আছে, তোমরা চাইলে আমি পিডিএফটাও দিয়ে দিব, অসুবিধা নেই, এখান থেকে একটু সুন্দর করে দেখে নিও ভাইজান। ওকে আচ্ছা এরপরে আসো দেখো আপেক্ষিক রোধ। ভাইজান আপেক্ষিক রোধ দুইটা জিনিসের উপর নির্ভর করে, একটা হচ্ছে উপাদান আর একটা হচ্ছে তাপমাত্রা। তো তুমি তার দৈর্ঘ্য প্রস্থ যা ইচ্ছা করো, কোনো কি পরিবর্তন হবে, হবে না, হ্যাঁ। তাহলে এই যে দেখো আপেক্ষিক রোধ হবে একই, আপেক্ষিক রোধ হবে একই। আচ্ছা এরপরে দেখো যে একটা এই যে কয়েলের রোধের ম্যাথ দেয়া আছে আর কি, এখানে তুমি গুণ করে দিলে হবে, জাস্ট সূত্রটা একটু মনে রাখো। দেখো সূত্রটা হচ্ছে এরকম যে R θ = R0 × 1 + আলফা × θ। মানগুলো একটু খেয়াল করো, এটা হচ্ছে 0 ডিগ্রিতে রোধ কত, যে দেখো 0 ডিগ্রিতে রোধ দেয়া আছে কত, 2 ওহম। ওকে তাহলে আমি 2 লিখলাম, 1 প্লাস এখানে যে আলফার মান দেখো দেয়া আছে 0.004, এই যে 0.004 লিখলাম ইনটু থিটা, মানে কত ডিগ্রিতে আমি বের করতে চাচ্ছি, 100 ডিগ্রিতে বের করতে যাচ্ছি, ইনটু 100 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। করে দিলে তোমার এখানে দেখো आंसर চলে আসছে। আসো আমরা সামনের দিকে যাই, আসো। আচ্ছা এরপরে দেখো এই যে 40 ওয়াট 60 ওয়াটের একটা বাতিকে আমরা শ্রেণীতে সমবায় জানানো হলে কোন বাতি বেশি উজ্জ্বল আলো দিবে। ভাইয়া শ্রেণীতে যদি লাগানো হয় দুইটা সিম্পল কথা মনে রাখবা, ক্ষমতা কম রোধ বেশি। কি বললাম, ক্ষমতা কম রোধ বেশি যদি হয় তাহলে সে বেশি আলো দিবে। কি বললাম, ক্ষমতা কম রোধ বেশি, ঠিক আছে। কারণ চিন্তা করে একটু দেখো যে আমরা যখন ইনপুট দিই একটা ক্ষমতা বা যতটুকু আমরা শক্তি ইনপুট দিচ্ছি, এটা হচ্ছে V² / R, অর্থাৎ R এর সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক। কিন্তু যখন আউটপুটটা আসে তখন কিন্তু আবার R এর সাথে সমানুপাতিক সম্পর্ক, বুঝছো। তো আমাদের আসলে রোধ যার বেশি হবে, মানে প্রথমটাতে চিন্তা করো ইনপুট দিলাম ধরো 40 ওয়াট, তাহলে তার কিন্তু মানে যার ক্ষমতা কম, 40 ওয়াটের ক্ষমতা কম, তার কিন্তু আবার রোধটা বেশি। এবং আউটপুট যখন আসছে তখন কিন্তু রোধের সাথে আবার ক্ষমতা, মানে আমরা যে আলোটা আসলে দেখতে পাচ্ছি সেটা কিন্তু সমানুপাতিক, ঠিক আছে। তাহলে এই যে আমরা এটা একটু মনে রাখবো যে পরীক্ষার হলে তো এত কিছু চিন্তা ভাবনা মাথার মধ্যে আসবে না, আমরা এভাবে মনে রাখবো যে যার ক্ষমতা কম এবং যার রোধ বেশি সেই বেশি আলো দিবে, যার ক্ষমতা কম এবং রোধ বেশি সেই বেশি আলো দিবে, ঠিক আছে। আচ্ছা ওকে, আসো এরপরে দেখি আমরা নিচের দিকে যাই। এখানে দেখো যে সিম্পল একটা হিটারের ম্যাথ দেয়া আছে, সেই ম্যাথ দিয়ে করতে পারবা, এটা ওই যে সহজ ম্যাথ, P = VI। আচ্ছা আসো আমরা সামনের দিকে যাই। দেখো এখানে যে অ্যামিটারের অভ্যন্তরীণ রোধ দেয়া আছে, এত প্রবাহ মাপতে পারে, কত রোধের শান্ট দরকার। অ্যামিটারের ক্ষেত্রে আমরা সূত্র জানি যে R/n-1। আমার না এই দুটো খুব ভুলাই যেত, বুঝছো। একটা হচ্ছে যে H = আমরা জানি R × n-1। এখন কোনটা ভোল্ট মিটারের আর কোনটা অ্যামিটারের আমরা কিভাবে মনে রাখবো? আমি যেভাবে মনে রাখতাম, আমি আমারটা বলি। দেখো আমি মনে রাখতাম কি, ভোল্ট মিটার, তো ভোল্ট মিটারে ভ আছে, ভ মানে হচ্ছে ভারী। এই ভ মানে কি বললাম, ভারী। ভ মানে হচ্ছে ভারী, অনেক মোটা।
সে ভারী যে হবে তাকে তো অবশ্যই গুণ করতে হবে, নাহলে তো আমি বেশি মান পাবো না, বেশি ভারী পাবো না। এর জন্য ভোল্টমিটারটা হচ্ছে গুণ, অ্যামিটারটা হচ্ছে ভাগ। ঠিক আছে, আচ্ছা এই আর কি আমাদের কথাবার্তা। ঠিক আছে, আসলে আমরা সামনের দিকে যাই, সামনের দিকে যাই, সামনের দিকে যাই। আচ্ছা, এখানে দেখো যে আপেক্ষিক রোধের এককে আমরা জানি আপেক্ষিক রোধের একক হচ্ছে ওহম মিটার, এবং আপেক্ষিক রোধ কিসের উপর নির্ভর করে? উপাদান এবং তাপমাত্রা, উপাদান এবং তাপমাত্রা। ঠিক আছে, আসলে আমরা সামনের দিকে যাই। ওকে, ঠিক আছে, এখানে দেখো যে শান্ট কি, শান্ট আমরা আগেই বলেছি সমান্তরালে যুক্ত স্বল্প মানের রোধ, সমান্তরালে যুক্ত স্বল্প মানের রোধ। আচ্ছা, এখানে খেয়াল করো আবার সেম ভাবে, হ্যাঁ, যে আমাদের দুইটা ক্ষমতা দেওয়া ছিল, বিভব কিন্তু অর্ধেক করে ফেলছে, তো রোধের অনুপাত কত? তো আমরা যদি সূত্রের কথা খেয়াল করি তাহলে আমাদের সূত্র আশা করি মনে আছে, পি ইকুয়াল ভি স্কয়ার বাই আর। ঠিক আছে, তাহলে আর এর সাথে কিন্তু ভি এর সম্পর্ক হচ্ছে দেখো সমানুপাতিক, হ্যাঁ সমানুপাতিক, বর্গের সমানুপাতিক আর কি সম্পর্ক। তো আমরা এখানে যদি অনুপাত বের করতে চাই তাহলে দেখো ভি ওয়ান স্কয়ার বাই ভি টু স্কয়ার স্কয়ার করলে তোমার যা মান আসে সেটাই। ঠিক আছে, 4:1 আসবে আর কি। আচ্ছা আসো দেখি। ওকে, এই যে এটা আমি একটু আগেই বলে আসলাম না, অ্যামিটারের ক্ষেত্রে দেখো আর বাই এন মাইনাস ওয়ান, এটা কি আর ভুল হবে? ভোল্টমিটার ভারী, ভোল্টমিটার ভারী, ভারীর জন্য গুণ, এই জন্য আর ইন্টু এন মাইনাস ওয়ান। এটা কার জন্য? ভোল্টমিটার। এটা কার জন্য? ভোল্টমিটার, ভোল্টমিটার, এবং এটা হচ্ছে অ্যামিটারের জন্য। ঠিক আছে, আচ্ছা আসো আমাদের এখানে দেখো, ঠিক আছে আমাদের আর কিছু ইনশাল্লাহ লাগবে না। ওকে, এখানে দেখো যে আমাদের দৈর্ঘ্য দ্বিগুণ করা হয়েছে, তাহলে রোধ পূর্বের রোধের কত গুণ হবে ভাইয়া? যদি আয়তনের কথা না বলা থাকে বা যদি এমন না বলা থাকে যে টেনে দ্বিগুণ করা হয়েছে, তাহলে যেভাবে সম্পর্ক থাকবে সমানুপাতিক, সমানুপাতিক। তাহলে এই যে দৈর্ঘ্য দ্বিগুণ করা হয়েছে, তাহলে রোধ হবে পূর্বের রোধের দ্বিগুণ, রোধ হবে পূর্বের রোধের দ্বিগুণ। ওকে, আচ্ছা এটা দেখো এখানে বেশ বড় সড়ো কিছু ম্যাথ আছে, হ্যাঁ এগুলো একটু করো, আমি করে দিছি, এখানে একটু দেখে নিও একবার। আচ্ছা, এরপরে দেখো যে একই ধরনের এন সংখ্যক রোধকে সমান্তরালে যুক্ত করলে তুল্য রোধ হচ্ছে এক্স, তাদেরকে যদি আমরা শ্রেণীতে যুক্ত করি তাহলে কত গুণ হবে? এটা একটু বলে দিই, এটা ধারকের ক্ষেত্রেও সেম একটা ম্যাথ আসে। সেখানে খেয়াল করো, আমরা জানি যে সমান্তরাল থেকে শ্রেণীতে যদি আমরা নিই তাহলে কিন্তু আমাদের রোধের মান বৃদ্ধি পায়, রোধের মান বৃদ্ধি পায়। ঠিক আছে, সো এন সংখ্যক, কিছু সংখ্যক সমান্তরালে ছিল তাদেরকে তুমি আবার শ্রেণীতে নিয়ে গেলা, তখন কিন্তু দেখো এন স্কোয়ার এক্স হবে। হ্যাঁ এটা একটু মনে রেখো, এন স্কোয়ার এক্স মানে যতগুলো ছিল সেটার সাথে তুমি রোধটা জাস্ট গুণ করে দিবা স্কোয়ার করে। ধারকের বেলার সেম প্রশ্নটা কিভাবে আসে, যে এত সংখ্যক রোধ শ্রেণীতে ছিল তাদেরকে আমি সমান্তরালে নিতে চাই, এখন কত গুণ হবে? ওকে, তো তখন আমাদের সূত্র হচ্ছে জাস্ট এন স্কোয়ার ইন্টু সি, মানে যে ধারকত্বের মান থাকবে সেটার সাথে এন স্কোয়ার করে দিব। যদি উল্টাটা বলে, উল্টাটা যদি বলে রোধের ক্ষেত্রে যদি বলে যে আগে শ্রেণীতে ছিল এখন সমান্তরালে নিয়েছি, এখন কি হবে? এখন হবে 1/n স্কোয়ার। বুঝতে পারছো? 1/n স্কোয়ার। হ্যাঁ, তাহলে তুমি একটু খেয়াল করবা যে বেশি থেকে কম হচ্ছে নাকি কম থেকে বেশি হচ্ছে। যদি সমান্তরাল থেকে শ্রেণী বলে তাহলে n স্কোয়ার এক্স, শ্রেণী থেকে সমান্তরাল বলে 1/n স্কোয়ার এক্স। ধারকত্বের ক্ষেত্রে উল্টা, ধারকত্বের ক্ষেত্রে উল্টা। ঠিক আছে, আচ্ছা আসো সামনের দিকে যাই। এখানে দেখো এই যে আমাদের তিনটা রোধ, এত বিভব পার্থক্য প্রয়োগ করা হলো। আবার এখানে জানতে চাচ্ছে কি যে 3 ওহমের জন্য বিভব পার্থক্য কত? তো আমরা প্রথমে আর কি রোধগুলো বের করে নিলাম, সহজ ম্যাথ, পারবা সহজ ম্যাথ। ওকে, এখানে দেখো তড়িৎচালক বলের, এটা তল লিখছে, এটা আসলে বল হবে, বুঝছো? তড়িৎচালক বল, তো তড়িৎচালক বলের একক কি আমরা জানি? জুল পার কুলম্ব, তাই না? কারণ W ইকুয়াল ভি কিউ, এখান থেকে যদি আমরা ভি কে আলাদা করে লিখি তাহলে দেখো জুল পার কুলম্ব, তাই না? জুল পার কুলম্ব। আচ্ছা, কিসবের দ্বিতীয় সূত্র দেখো, এটা শক্তির সংরক্ষণ সূত্র মেনে চলে। হ্যাঁ, শক্তির সংরক্ষণ সূত্র মেনে চলে। এটা দেখো এই যে আমরা প্রথমে কিছু সংখ্যক কোষ ছিল আমাদের কাছে, একবার শ্রেণীতে লাগাইছি একবার সমান্তরালে লাগাইছি, তো দুইটা সমান করলে তখন কোন সূত্রটা বা কোন সমীকরণটা আমরা লিখতে পারি। সেখানে দেখো সুন্দর করে হচ্ছে কি আমি প্রমাণ করে রাখছি যে আমাদের যদি আইএস সমান আইপি হয়, এই যে আমাদের দুইটা সূত্র যেটা ছিল, হ্যাঁ সমান্তরালের ক্ষেত্রে বড় হাতের আর এর সাথে গুণ এবং শ্রেণীর ক্ষেত্রে ছোট হাতের আর এর সাথে গুণ করার পরে দেখবা ইকুয়েশন করলে যে যদি অভ্যন্তরীণ রোধ এবং বাহ্যিক রোধ যদি সমান হয় তখন হচ্ছে যে শ্রেণী এবং সমান্তরালে আমরা একই ভ্যালু পাবো। ঠিক আছে, একই ভ্যালু পাবো। আচ্ছা আসো আমরা সামনের দিকে যাই। আচ্ছা, এখানে দেখো যে আমাদের এল দৈর্ঘ্য এবং এত ব্যাসের একটা তারের রোধ দেয়া আছে, তারপর 4L পরিমাণ দীর্ঘ 2D ব্যাসের অপর একটা তারের রোধ কত হবে? তো এটা ওই সেম ভাবে তোমাদের একটু ইকুয়েশন সলভ করে করে করা লাগবে আর কি। আচ্ছা, এখানে একটু খেয়াল করো, এই যে আমাদের 210 ওয়াট ক্ষমতার একটা বাল্ব 5 মিনিটে কত ক্যালোরি তাপ উৎপন্ন করে? সেম ভাবে আগের মতোই, যে আমরা জানি এইচ ইকুয়াল হচ্ছে, ধরো যে ইকুয়েশন দেয়া আছে, ধরো এখানে ক্ষমতা দেয়া আছে 210 এবং তার সাথে তুমি সময়টা গুণ করে দিলা, দেওয়ার পর সেটাকে তুমি জাস্ট ক্যালোরিতে ভাগ করে দিলেই কিন্তু, মানে 4.2 দিয়ে ভাগ করে দিলেই ক্যালোরিতে অ্যান্সার চলে আসবে, কারণ নরমালি তো আমাদের ভ্যালু আসে হচ্ছে জুলে। ঠিক আছে, আচ্ছা এরপর দেখো যে 2 ওহম 4 ওহম রোধের দুইটা তারকে শ্রেণী সমবায় যুক্ত করে, এখানে সবই ম্যাথ ভাইয়া, একটু ম্যাথগুলো একটু করে নিও নিজেদের মতো। এখানে একটু খেয়াল করো যে বিভব পার্থক্য 2% কমানো হলো, তাহলে ক্ষমতা শতকরা পরিবর্তন কত হবে? তো চিন্তা করে দেখো যে আমরা জানি যে বিভবের সাথে যে আমাদের ক্ষমতার সম্পর্ক হচ্ছে বর্গের সমানুপাতিক। হ্যাঁ,
তাহলে এটা যদি 2% কমে তাহলে অবশ্যই এটা 4% কমবে। ওকে, তাহলে 4% হ্রাস। আচ্ছা, এখানে দেখো এই যে রোধের অনুপাত দেয়া আছে, বলছে যে ক্ষমতার অনুপাত কত হবে। ভাইয়া P = V²/R, তার মানে ক্ষমতার সাথে রোধের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। তাহলে 1:2 এর জায়গায় এটা হবে কত? 2:1। ওকে, যে 2:1 হবে। ওকে, তারপরে দেখো এটাও অনেক বড় অঙ্ক করে দেওয়া আছে, দেখে নিও ভাইয়া একবার। আচ্ছা, এখানে দেখো এটা একটু মনে রাখবে, এটা যদিও এই অধ্যায়ের প্রশ্ন না, এটা হচ্ছে চুম্বকত্ব অধ্যায়ের প্রশ্ন। খেয়াল করো, যদি দুটো সমান্তরাল তার মনে করো এরকম আছে এবং বিপরীত দিকে তড়িৎ প্রবাহিত, একটার দিকে এদিকে আরেকটা এদিকে, মনে রাখবা বিবি মানে কি? বিপরীতে বিকর্ষণ, বিপরীতে বিকর্ষণ, বিপরীতে বিকর্ষণ। আর যদি একই দিকে যায় তখন আকর্ষণ করে। ওকে, আচ্ছা, এরপরে দেখো আমি শুরুতেই যেটা বলে আসছিলাম যে n সংখ্যক রোধকে যদি আমরা সমান্তরালে রাখি, যেমন এখানে 3টা আর ছিল, মনে পড়ে 3টা আর ছিল, যার জন্য আমরা লিখছিলাম হচ্ছে কি r/3। সো আমরা সমান্তরালে থাকলে r/n লিখতে পারি, আর যদি শ্রেণীতে থাকে তাহলে nr। ওকে, তাহলে শ্রেণীতে থাকলে nr গুণ হবে, আর যদি সমান্তরালে থাকে তাহলে ভাগ হয়ে যাবে। ঠিক আছে, আসো আমরা তাহলে সামনের দিকে যাই। ওকে, আচ্ছা, এখানে দেখো ম্যাথগুলো করা আছে। দেখো অ্যাম্পিয়ার ঘন্টা কিসের একক? অ্যাম্পিয়ার ঘন্টা কিসের একক? তাহলে দেখো অ্যাম্পিয়ার এবং সময়, অ্যাম্পিয়ার এবং সময়, তার মানে এটা হচ্ছে কি? আধান। Q = IT, তাহলে এটা হচ্ছে আধানের একক। ওকে, আধানের একক। আচ্ছা, ঠিক আছে, আমাদের মনে হয় প্রায় শেষ। আচ্ছা দেখো, অভ্যন্তরীণ রোধ কিসের উপর নির্ভর করে? এটা সবকিছুর উপরে নির্ভর করছে। হ্যাঁ, ওই যে আমাদের ব্যবহৃত তরল, মধ্যবর্তী দূরত্ব, ক্ষেত্রফল সবগুলোর উপরে আসলে নির্ভর করে। আচ্ছা, এখানে দেখো যে বিভব পার্থক্য 3 গুণ করলে উৎপন্ন তাপ কত গুণ হবে? আমরা সূত্র একটু আগেই পড়ে আসছি, H = V²/R × T, তার মানে বর্গের সমানুপাতিক। তাহলে যদি 3 গুণ করা হয় তাহলে এটা হবে কত গুণ? 9 গুণ। 9 গুণ। ঠিক আছে, আচ্ছা, এখানে দেখো যে আপেক্ষিক রোধ কখন বৃদ্ধি পাবে? আমরা জানি আপেক্ষিক রোধ দুইটা জিনিসের উপর নির্ভর করে, উপাদান এবং তাপমাত্রা। তাহলে অবশ্যই তাপমাত্রা বাড়ালে আপেক্ষিক রোধটা বৃদ্ধি পাবে। আসো আমরা সামনের দিকে যাই। ওকে, দেখো এখানে ওই যে শান্টের একটা ম্যাথ দেয়া আছে। ঠিক আছে, নরমাল এই সূত্রতে করলেই হয়ে যাবে। এই যে আমরা জানি যে ধরো আমাদের নরমাল যেটা সূত্র ছিল যে Ig/I = হচ্ছে S/G+S। ওকে, এই যে আমাদের শান্টের গুণাঙ্ক যেটাকে আমরা আর কি বলি, সেটা করে দেখবা। এখানে যে ভ্যালু দেয়া আছে, শান্টের রোধ কত দেয়া আছে দেখো, 30 ওহম। হ্যাঁ, এবং এই যে দুটাকে যোগ করে যদি আমরা 120 আর 30, তখন আমাদের আসে 150। তাহলে 1/5 মানে হচ্ছে 0.2%, নিয়ে গেলে কত? 20%। ঠিক আছে, আচ্ছা আসো। ওকে, এখানে দেখো যে হুইটস্টোন ব্রিজ, সেম নীতি। তুমি যদি এখানে দেখো যে 4টা রোধ দেয়া আছে, বলতেছে কি যে চতুর্থটায় আর কত মানের রোধ শ্রেণীতে যুক্ত করলে সাম্যাবস্থায় আসবে। সো আমাদের আগে হিসাব করে দেখতে হবে যে 3 জনের সাথে কত রোধ হলে সাম্যাবস্থায় আসে। সো আমরা বের করে দেখলাম যে 24 ওহম। তার মানে আমি যদি 20 এর সাথে আরেকটা 4 ওহম শ্রেণীতে যুক্ত করি তখন ব্রিজটা সাম্যাবস্থায় আসবে। ওকে, বোঝা গেল? আচ্ছা, এখানে দেখো সবগুলো আর কি বড় বড় ম্যাথ, বুঝছো? এগুলা ওইভাবে পরীক্ষায় আসে না। আচ্ছা, এখানে আমরা জাস্ট এই দুইটা ম্যাথ আছে, একটু খেয়াল করো যে এই যে ভোল্ট মিটারের একটা ম্যাথ আছে। সো ভোল্ট মিটারের ক্ষেত্রে আমি সূত্র কিন্তু বলছি যে ভোল্ট মিটার হচ্ছে ভারী, তাহলে R × n-1। হ্যাঁ, R × n-1। এবং দেখো এখানে হচ্ছে কি আমাদের একটা মিলি ভোল্ট মিটারের রোধ দেওয়া ছিল, এটা সর্বাধিক 30 মিলিভোল্ট মাপতে পারে। সেখান থেকে আমরা 30 ভোল্ট পর্যন্ত মাপতে চাই। হ্যাঁ, তাহলে দেখো পরে আমরা যেটা পাচ্ছি 30 / আগেরটা মিলিভোল্ট, মানে 30 × 10⁻³ এটা করলে আমরা এখান থেকে n এর ভ্যালু পাচ্ছি। এরপর n-1 × R, ভোল্ট মিটারের ক্ষেত্রে গুণ হবে, অ্যামিটারের ক্ষেত্রে ভাগ হবে। ঠিক আছে, আচ্ছা, এরপরে দেখো এখানে হচ্ছে আমাদের একটা মিলি অ্যামিটারে ওই সেম ম্যাথ দেখো। তাহলে দুইটা ম্যাথ, একটা হচ্ছে ভোল্ট মিটারের, একটা হচ্ছে অ্যামিটারের। তাহলে অ্যামিটারের ক্ষেত্রে ভাগ হবে সেম ভাবেই, এবং ভোল্ট মিটারের ক্ষেত্রে গুণ হবে। ঠিক আছে, সো এখানে আমি আসলে ম্যাথগুলো তোমাদের এখানে দেখবা সবগুলো সলভ করা। সো তোমরা চাইলে ভিডিও পজ করে একবার ম্যাথগুলো করে ফেলতে পারো, কিন্তু যাদের টার্গেট একদমই মেডিকেল, যারা একদম মেডিকেলের উপরে ডেডিকেটেড, তাদের জন্যই আমাদের আসলে এই ভিডিওগুলো তৈরি করা। তো আমাদের এখানে দেখবা যে ম্যাথগুলো যাতে তোমার বোর্ডের জন্য হেল্প হয়, এই জন্য আমি ম্যাক্সিমাম ম্যাথ করে দিছি। বাট তা বাদে যতটুকু থিওরির পার্ট লাগবে বা যেটুকু না পড়লেই না, সেটুকু আমরা ইনশাল্লাহ কভার করে দিই।